হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে ওয়েলকাম করছি আমাদের আজকের ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং ডিজিটাল মাস্টারি প্রোগ্রামের অন্যতম স্পেশাল ক্লাসে। আশা করছি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। তো আজকের ক্লাসে আমরা সম্পূর্ণ নতুন একটা টপিক কভার করার ট্রাই করব, যেখানে আপনাদেরকে শেখানো হবে ওয়েবসাইট কি, ওয়েবসাইটের ওভারভিউ, ওয়েবসাইট কেন গুরুত্বপূর্ণ, এবং স্পেশালি এনএসডিএ বা সরকারি সার্টিফিকেট পেতে গেলে খুবই গুরুত্বপূর্ণ একটা জব আসে, সেটা হচ্ছে যে অন পেজ অপটিমাইজেশন বা অন সাইট এসইও। তো সেখানে দেখা যায় যে একটা ওয়েবসাইটের মধ্যে একটা পোস্টকে ইন্টিগ্রেট করতে হয়, হ্যাঁ। তো সেই জবটা পারফর্ম করতে গেলে একটা সাজানো গোছানো ওয়েবসাইট দরকার। ওয়েবসাইট তৈরি করার জন্য আমরা জানি যে আসলে এখানে ডোমেইন দরকার, হোস্টিং দরকার। এগুলো প্রিমিয়াম জিনিস, যেগুলো আসলে ডলার দিয়ে কিনতে হয়। বাংলাদেশে অনেক ডোমেইন হোস্টিং প্রোভাইডার কোম্পানি আছে। আপনারা যদি গুগলে গিয়ে সার্চ করেন যে ডোমেইন অ্যান্ড হোস্টিং প্রোভাইডার প্রোভাইডার ইন বাংলাদেশ, তো এদের কাছ থেকে আপনারা মানে যেমন দেখেন এখানে অনেকে এই যে গুগলে অ্যাড রান করছে, হ্যাঁ। এই যে ডোমেন হোস্টিং প্রোভাইডার ইন বাংলাদেশ লিখে যদি সার্চ করেন, এই যে হোস্টিং ফ্রম বিডিটি, মানে বাংলাদেশি টাকায়ও কিনতে পারবেন। মানে অনেকে চিন্তা করতেছেন যে আমার তো এই মুহূর্তে ডলার নাই, আমার এখন একটা দরকার, আমি একটা ওয়েবসাইট, আমি একটা ই কমার্স বিজনেস শুরু করব। তো সেক্ষেত্রে আমার একটা ডোমেইন বা হোস্টিং দরকার। ডলার ছাড়া কি কেনা যাবে না? হ্যাঁ, যাবে। এই যে দেখেন এদের hosting.com এর এদের বিডিটি মানে সাপোর্ট করে, আপনি বাংলাদেশি টাকায় পেমেন্ট করতে পারবেন। হ্যাঁ, যেমন প্রো প্ল্যান আছে। এখানে বলা হচ্ছে যে ফর 1 ইয়ার, 1 বছরের জন্য ওরা বলতেছে যে 4187 টাকা কেটে নিবে। দেন বিডিটিটা 9348 রিনিউয়াল। পরবর্তীতে আপনি যখন, আমরা জানি যে এটা প্রত্যেক বছরে কি করতে হয়, রিনিউ করতে হয়। এগুলো ফ্রিতে পাওয়া যায় না, হ্যাঁ। তখন আবার 9348 টাকা করে আপনাকে পেমেন্ট করতে হবে ইয়ারলি। এবং মান্থলি একটা প্যাকেজ আছে ওদের, মান্থলি প্যাকেজ। মাসে হচ্ছে 348.9, মানে হচ্ছে 48 49 টাকা, মানে 350 টাকা করে খরচ হবে আপনার মান্থলি। তাহলে এই প্যাকেজ গুলো যেমন হচ্ছে আপনি ওয়ান ওয়েবসাইট বিল্ড নিউ আর মাইগ্রেট, ইমেল অ্যান্ড সিকিউরিটি ইনক্লুডেড, 15 GB এনভিএমই ডিস্ক স্পেস, ফ্রি ডোমেন নেম রেজিস্ট্রেশন। মানে হোস্টিং এর সঙ্গে আপনি একটা ফ্রি ডোমেন নেম রেজিস্ট্রেশন সহ পেয়ে যাবেন। তার মানে আমরা শুধুমাত্র যে ডলার থাকলে যে ডোমেন হোস্টিং কিনতে পারবো বিষয়টা এমন নয়, যে আরো অনেক কোম্পানি আছে। এই যে ওয়েব হোস্ট বিডি আছে, ঠিক আছে, হোস্ট সেবা। এখান থেকে আপনারা টাকা পয়সা দিয়ে ডোমেন হোস্টিং কিনে একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। হ্যাঁ, অনেক অনেক কোম্পানি আছে আমাদের দেশে এখন, যেটা আপনার কাছে সহজ মনে হয়, কিংবা হচ্ছে অনেক ট্রাস্টেড। যেমন দেখেন এখানে আমার ওদের রিনিউয়াল প্রাইস হচ্ছে 1800 টাকা, আর হচ্ছে 25% টাকা 1350 টাকা ফার্স্ট ইয়ার। র্যাম হচ্ছে 1 GB। এগুলো দেখে শুনে আসলে নেওয়া উচিত, হ্যাঁ। এবং 1 বছরের জন্য আপনাকে 3650 টাকা, এদের প্যাকেজটা ভালো আছে। এদের সাধ্যের মধ্যে সবটুকু সুখ বলে না, সেই ব্যাপারটা। 3650 টাকা হচ্ছে 1 বছরের জন্য। এবং পরবর্তীতে রিনিউ করার সময় 5000 টাকা করে আপনার কাছ থেকে ওরা চার্জ কাটবে। এটা সর্বনিম্ন প্যাকেজ। আর এই প্যাকেজটা মূলত মানে বাড়ে এই স্পেসের উপরে, হ্যাঁ। যেমন হচ্ছে আপনার র্যাম, তারপর হচ্ছে সিপিইউ কোড, তারপর হচ্ছে এখানে দেখেন এই যে ব্যান্ডউইথ, এই ব্যান্ডউইথের কারণে এটা এটা বাড়ে। আর স্পেশালি হচ্ছে এই স্টোরেজ, যে আপনি কতগুলো ডাটা রাখতে পারবেন। যেমন এখানে 10 GB পর্যন্ত ডাটা রাখতে পারবেন, এখানে 15 GB পর্যন্ত রাখতে পারবেন, এখানে 20 GB পর্যন্ত রাখতে পারবেন, এখানে 25 GB পর্যন্ত রাখতে পারবেন। যত বেশি স্টোরেজ, প্রাইসটা তত বেশি, ঠিক আছে। এখন যেহেতু এটা একটা প্রিমিয়াম সার্ভিস, কিন্তু আমরা ফ্রিতেই
কিভাবে ক্রিয়েট করতে হয় সেই ব্যাপারগুলো জানবো। এবং যারা কিনতে চান তারা কিন্তু ওদের এই ওয়েবসাইট থেকে পারচেস করতে পারবেন। এরা ট্রাস্টেড, এরা কখনো মানুষের টাকা পয়সা আহ প্রতারণা বা প্রতারক কোনো চক্র নয়। আপনারা এখান থেকে .com ডোমেন কিনতে পারবেন। .com ডোমেন, এটাকে আমরা আইডিয়াল ডোমেন বলি, তাই না? তো যাই হোক, হচ্ছে আমরা আজকে ওয়েবসাইটের ওভারভিউটা দেখবো ফার্স্ট, এরপরে ডোমেন আর হোস্টিং কিভাবে আপনারা ফ্রিতেই নিতে পারেন এবং ফ্রিতে একটা ওয়েবসাইট কিভাবে লাইভ করা যায় সেই ব্যাপারগুলো শিখবো। এবং স্পেশালি হচ্ছে যে এই ব্যাপারটা প্রপারলি ইন্টিগ্রেট করার জন্য আমাদেরকে কিছু বিষয় জানতে হবে। হ্যাঁ, তবে যদি গুগলে গিয়ে সার্চ করি একটা হোয়াট ইজ ওয়েবসাইট, তাহলে এখানে ওয়েবসাইটের হচ্ছে অনেক সুন্দর একটা সংজ্ঞা পাবেন। ওয়েবসাইট ইজ এ কালেকশন অফ কানেক্টেড ওয়েব পেজেস আন্ডার ওয়ান অ্যাড্রেস। মানে অনেকগুলো ওয়েব পেজের সমন্বয় একটা অ্যাড্রেসের মাধ্যমে যে কালেকশনটা, সেটা হচ্ছে একটা ওয়েবসাইট। এক্সাম্পল স্বরূপ মনে করেন আমি Amazon.com-এ যদি যাই, Amazon.com পৃথিবীর লার্জেস্ট ই কমার্স সাইট। এখানে কি একটা পেজ আছে? না, অনেকগুলো পেজ আছে, অনেকগুলো পেজের সমন্বয় ঘটানো হয়েছে। তো অনেকগুলো পেজের সমন্বয় যে সমস্ত ওয়েবসাইট বা যে সমস্ত সাইটের মধ্যে থাকবে সেগুলোকে আমরা কি বলবো? ওয়েবসাইট বলবো। এই ক্ষেত্রে অনেক ওয়েবসাইট দেখবেন একটা মাত্র পেজ থাকে, সিঙ্গেল পেজ। হ্যাঁ, সিঙ্গেল পেজ, সিঙ্গেল পেজ, এগুলোকে কিন্তু আমরা ওয়েবসাইট বলবো না। এগুলোকে কি বলবো? এগুলোকে বলবো হচ্ছে আমরা ল্যান্ডিং পেজ বলবো, ল্যান্ডিং পেজ। ঠিক আছে, ওয়েবসাইট না বলে বলবো ল্যান্ডিং পেজ। ওয়ান পেজ ওয়েবসাইট গুলোকে বলবো আমরা ল্যান্ডিং পেজ। আর অনেকগুলো ওয়েব পেজের সমন্বয় যেখানে ঘটানো হয়েছে সেগুলোকে আমরা ওয়েবসাইট বলবো। ওকে, এবং এখানে দেখেন লাইক হচ্ছে google.com or wikipedia.org that you can view using a web browser and an internet connection। আচ্ছা, ওয়েবসাইটের ক্রিয়েট করার জন্য বা ওয়েবসাইট ব্রাউজ করার জন্য যে বিষয়টা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এটা অফলাইনে, অফলাইনের জন্য নয়, এটা হচ্ছে অনলাইনের জন্য, তাই না? আমরা সবাই জানি যে এটা অনলাইনের জন্য। এবং ইন্টারনেট কানেকশন অবশ্যই সক্রিয় থাকতে হবে। এখন আসলে কি পার্টস অফ ওয়েবসাইট, ওয়েবসাইটের জন্য কি কি লাগে? প্রথমে একটা ডোমেইন নেম প্রয়োজন, ওয়েব সার্ভার প্রয়োজন যেটাকে আমরা হোস্টিং সার্ভার বলি, তাই না? ডোমেইন নেম কোনগুলো? এক্সাম্পল স্বরূপ আমি এটা বোঝাই দিই আপনাদেরকে। এই যে মনে করেন যে আমি একটা ওয়েবসাইট, আমরা হচ্ছে এটা নিলাম, কপি করলাম, কপি করার পরে আমি একটা নোটপ্যাড ওপেন করি আপনাদের জন্য। আচ্ছা, ছোটবেলায় আপনারা হয়তো ক্রিয়ার কাল পড়ছেন, তাই না? ক্রিয়ার কাল, টেন্স, 12টা টেন্স আছে না? প্রত্যেকটা টেন্সের আলাদা আলাদা স্ট্রাকচার আছে। স্ট্রাকচার হচ্ছে গঠন প্রণালী। সেম ভাবে ওয়েবসাইটেরও একটা স্ট্রাকচার আছে। হ্যাঁ, তো আমরা এই শেষ থেকে শুরু করি। দেখেন, এই যে এখানে দেখেন, এই যে .com, এই অংশটুকুকে কি বলা হয় জানেন? এই .com, এটাকে কি বলা হয়? এটাকে বলা হচ্ছে ডোমেন এক্সটেনশন। ডোমেন এক্সটেনশন বলা হয়। আর এটা হচ্ছে পরিবর্তনশীল। এটা আপনি চাইলে আপনার .com অ্যাভেলেবেল নাও থাকতে পারে, আপনি .net নিতে পারেন, তারপরে .org অর্গানাইজেশনের জন্য মানে অর্গানাইজেশন যদি আপনার কোনো থাকে .org নিতে পারেন। আপনার যদি একটা শিক্ষা প্রতিষ্ঠান থাকে তাহলে .edu নিতে পারেন। হ্যাঁ, .edu.bd যে ডোমেন গুলো আছে, হ্যাঁ, এগুলো হচ্ছে মানে ডোমেন এক্সটেনশন বলা হয় এগুলোকে। হ্যাঁ, তো সেম ভাবে .info, হ্যাঁ, .ai, এগুলো সব হচ্ছে ডোমেন এক্সটেনশন, এগুলো পরিবর্তনশীল। এখন ধরে নেন এই যে এই Amazon.com, এই ডোমেনটা মনে করেন যে আপনার পছন্দ হয়েছে সাপোজ। এখন এটা কিন্তু ইউনিক হয়। ইউনিক বলতে কি,
একজন ব্যক্তি যখন একটা পারচেস করবে, সার্ভারে যখন হচ্ছে অ্যাক্টিভ হয়ে যাবে, তখন আপনি চাইলেও, এমনকি ডোনাল্ড ট্রাম্প যদি চায়, তারপরেও এই সেম টু সেম ডোমেন কিনতে পারবে না, কারণ অলরেডি অ্যামাজন কোম্পানির নামে মনে করেন যে আগামী 10 বছর বা 20 বছরের জন্য এটা রেজিস্ট্রেশন করা আছে। তার মানে ইউনিক হতে হয়। এখন তাহলে ডোনাল্ড ট্রাম্প কি করতে পারে? ডোনাল্ড ট্রাম্প করতে পারে কি, যে আসলে এক্সটেনশন গুলো অ্যাভেলেবেল আছে কিনা। অ্যামাজন.কম এর পরিবর্তে সে লিখলো হচ্ছে অ্যামাজন.ইনফো, ধরেন এটা অ্যাভেলেবেল আছে। যদি এটা অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু সে এটা নিতে পারবে। সেটা হচ্ছে এরকম। তার মানে এক্সটেনশনের উপর ডিপেন্ড করে কোনো একটা ডোমেনকে আমরা কি করতে পারবো, ইউনিক করতে পারবো। ঠিক আছে, এক্সটেনশনের উপর ডিপেন্ড করে। ওকে, এরপরে এই যে মাঝখানেরটা দেখেন, এই যে এই অংশটুকু হচ্ছে মেইন, এটাকে মূলত বলা হচ্ছে ডোমেন নেম। ডোমেন নেম, ডোমেন। আচ্ছা, ডোমেন নেম কিসের উপর বেস করে লিখতে হয়? ডোমেন নেম হচ্ছে লিখতে হয় নেমের উপরে, বিজনেস নেম, কোম্পানিজ বিজনেস বিজনেস নেম, অর অর্গানাইজেশন নেম, অর পার্সোনাল নেম। এখন আপনি যদি একটা পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য পার্সোনাল ওয়েবসাইট তৈরি করতে চান, তো সেক্ষেত্রে আপনার অবশ্যই এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আপনার কোম্পানির নাম কি, আপনার কোম্পানির নাম কি। বা আপনি যদি মনে করেন নিজের নামে একটা ওয়েবসাইট তৈরি করতে চান, তো অবশ্যই আপনার নাম কি, আপনার নামের উপর বেস করে ডোমেন রিসার্চ করতে হবে, এবং সেগুলো অ্যাভেলেবেল আছে কিনা এটা মার্কেট প্লেসে দেখতে হবে। দেন আপনাকে এটা সুন্দর নাম চুজ করতে হবে। তো এগুলো প্র্যাকটিক্যালি আমি দেখাই দিব, সমস্যা নেই। তাহলে ডোমেন নেমটা যেমন হচ্ছে অ্যামাজন কোম্পানি তাদের কোম্পানির নাম নাম অনুযায়ী এই ডোমেন নামটা নামকরণ করছে। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এরকম। এখন মনে করেন একটা কোম্পানির নাম হচ্ছে এনি বডি ক্যান লার্ন, এটা কোম্পানির নাম। ঠিক আছে, এখন বলতে পারেন যে স্যার, এত বড় ডোমেইন এটা কি নেয়া এসইও ফ্রেন্ডলি হবে কিনা? এত বড় এনিবডি ক্যান লার্ন, এনিবডি ক্যান লার্ন না, এত বড় যেমন অনেকগুলো ক্যারেক্টার ক্যারেক্টার কিন্তু এখানে 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15টা ক্যারেক্টার আছে। ডোমেনে এতগুলো ক্যারেক্টার রাখা যাবে না। এসইওর যে 2026 সালের স্ট্যাটিস্টিক্স রিপোর্ট অনুযায়ী ডোমেনে সর্বোচ্চ ম্যাক্সিমাম 8টা থেকে 10টা ক্যারেক্টার রাখা উচিত। এর বেশি যখনই রাখবেন, তো সেটা আসলে অনেক বেশি মানে এসইওর জন্য ব্যাড ইম্প্যাক্ট তৈরি করে। ওই ধরনের ডোমেন গুলো ভালো একটা পারফরমেন্স দেখানো মানে দেখাইতে পারে না। হ্যাঁ, 10টা ক্যারেক্টারের নিচে ট্রাই করবেন যখন কোনো একটা ওয়েবসাইট তৈরি করবেন। অবশ্যই ডোমেনের ক্যারেক্টারের সংখ্যাটা 10 বা তার নিচে হওয়া উচিত। তাহলে এখন বলতে পারেন যে স্যার, এনিবডি ক্যান লার্ন, ধরুন যে আইটি, এটাকে যদি আমরা একটা ডোমেইন নিতে চাই, তাহলে কিভাবে হতে পারে? যেমন এনির হচ্ছে নিলাম হলো এ, বোর্ডের নিলাম হচ্ছে বি, ক্যানের নিলাম সি, লার্নের নিলাম এল, এবিসিএল, আর হচ্ছে আইটি দিলাম abclIT.com। দেখেন, তার মানে এইভাবেও কিন্তু ডোমেইন নাম নির্ধারণ করা যায়। আপনি বুঝলে হলো যে আপনার এর ভেতরে তো আপনার কোম্পানির নামটা রিফ্লেক্ট করতেছে। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এরকম। তবে আদর্শ ডোমেনের মধ্যে দেখবেন যে এই আদর্শ ডোমেন গুলোর মধ্যে এই সংখ্যাটা দেখবেন যে 6-এর মধ্যে থাকে। কিরকম সেটা দেখেন, খেয়াল করেন। গুগল.com কয়টা ক্যারেক্টার? 6টা ক্যারেক্টার। অ্যামাজন, বিশ্ববিখ্যাত কোম্পানি অ্যামাজন, দেখেন 6টা ক্যারেক্টার। মানে যত বড় বড় কোম্পানি গুলো আছে, হ্যাঁ, দেখবেন যে ম্যাক্সিমাম গুলোর হচ্ছে 6টা করে ক্যারেক্টার। হ্যাঁ, যেমন হচ্ছে ওয়ালমার্ট, এখানে আবার 7টা আছে, 7টা ক্যারেক্টার আছে। 6 7টার মধ্যে রাখার ট্রাই করবেন। ওকে, মানে এর নিচে রাখলে সমস্যা নেই। ইবে নামে আছে একটা ই কমার্স সাইট আছে, ইবে, 4টা হলেও সমস্যা নেই, কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে এই 10-এর নিচে, মনে থাকবে। Okay. এখন আসলে আমরা তাহলে অনেকগুলো বিষয় জানলাম ওয়েবসাইট তৈরি করার আগে, এই বিষয়গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। আর এই যে ট্রিপল ডাব্লিউ, এইটা কিন্তু আপনারা সেই ছোটবেলা থেকে অনেকে স্টাডি করে আসতেছেন, তাই না? ট্রিপল ডাব্লিউ আচ্ছা, দুনিয়াতে এত ক্যারেক্টার এত লেটার থাকতে হোয়াই ট্রিপল ডাব্লিউ? এখানে তো ট্রিপল A ইউজ করা যেত, ট্রিপল B ইউজ করা যেত, ট্রিপল C ইউজ করা যেত, তাহলে হোয়াই ট্রিপল ডাব্লিউ?
ট্রিপল ডাব্লিউ কেন ইউজ করলো বা কেন ইউজ করা হলো, এটার অনেকগুলো রিজন আছে। হ্যাঁ, তো তার আগে আমরা আগে জেনে নেই যে ট্রিপল ডাব্লিউর ফুল এব্রিভিয়েশন কি। কে বলতে পারবে? ট্রিপল ডাব্লিউ মেসেজ করতে পারবেন মেসেজে। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, তাই না? ওয়েব, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটা ছোটবেলা থেকে পড়ে আসতেছেন আপনারা। ওকে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। আচ্ছা, অ্যাকচুয়ালি ট্রিপল ডাব্লিউ যে এব্রিভিয়েশন সেটা হচ্ছে কি সমগ্র পৃথিবী জুড়েই বিস্তৃত। বিষয়টা হচ্ছে যে আপনি যখন একটা ওয়েবসাইট ইন্টারনেট কানেকশনে সক্রিয় থাকবে বা সার্ভারে কানেক্ট থাকবে, হোস্টিং একটা ভ্যালিড হোস্টিং সার্ভারের সঙ্গে কানেক্ট থাকবে, আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন না কেন, হ্যাঁ, আপনি মনে করেন যে বাংলাদেশের একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বসে একটা ওয়েবসাইট ডেভেলপ করলেন এবং সেটাকে লাইভ করে দিলেন। এখন আপনি যদি নরওয়ে চলে যান, নরওয়ে, নরওয়ে চেনেন তো নাকি? হল্যান্ড, ওই যে হল্যান্ড বিশ্বকাপের ভালো পারফর্ম করছিল। তো দেখ এই নরওয়ের এখানে মনে করেন যে বছরে প্রায় 9 মাস কুয়াশা পড়ে, শীত প্রধান দেশ। হ্যাঁ, মানে কোন ধরনের এই যে গরম, উত্তপ্ত গরম এই ধরনের এনভায়রনমেন্ট নাই। অন্য যে 3 মাস সেটাও অনেক শীতল থাকে। তো এই নরওয়েতে যদি চলে যান, আপনার হাতে যদি একটা ডিজিটাল ডিভাইস থাকে এবং আপনি যদি চিন্তা করেন যে ওই বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বসে যে ওয়েবসাইটটা আপনি লাইভ করছেন, নরওয়েতে গেলে কি ওটা ব্রাউজ করা যাবে না বলেন তো দেখি? যাবে কি যাবে না? অবশ্যই যাবে। তো যেখানে যান না কেন, যদি নেট কানেকশন সক্রিয় থাকে আপনি কিন্তু ওয়েবসাইটটা ব্রাউজ করতে পারবেন। তো শুধু তাই নয়, ট্রিপল ডাব্লিউ ইউজ করার আরো অন্যতম কতগুলো রিজন আছে। হ্যাঁ, তো রিজন গুলো হচ্ছে যে এটা এসইওর জন্য একটা মানে গ্রিন সিগন্যাল দেয় একটা। হ্যাঁ, এসইওর টেকনিক্যাল এসইওর জন্য এবং অন পেজ অপটিমাইজেশনের জন্য যে স্ট্র্যাটেজি গুলো আছে সেগুলোতে গ্রিন সিগন্যাল পেতে গেলে ট্রিপল ডাব্লিউ অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করে। এছাড়া আরো অনেকগুলো রিজন আছে, এটা আপনারা গুগলে বা চ্যাটজিপিটিতে সার্চ করলে পেয়ে যাবেন। ওকে, এরপরে সর্বশেষ হচ্ছে কি আরেকটা বিষয় হচ্ছে যে এসটিডিপিএস, এসটিডিপিএস হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, সিকিউ, তাই না? এখন কথা হচ্ছে যে এইগুলো কেন ব্যবহার করা লাগে? আমি এগুলো ব্যবহার করব না, আমি amazon.com দিয়ে আমি প্ল্যান রান করব, বা এগুলোর দরকার কেন? তো অ্যাকচুয়ালি এই যে সিকিউর আছে এখানে, সিকিউর, হ্যাঁ, এস আছে, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে যে মূলত এসএসএল সার্টিফিকেটের সমন্বয়, এসএসএল সার্টিফিকেটের সমন্বয়, যেটা হোস্টিং সার্ভার বা হোস্টিং যেখান থেকে আপনারা কিনবেন সেখান থেকে প্রোভাইড করে বা পারচেস করতে হয়। একটা ওয়েবসাইটের মধ্যে ডাটা আছে, সেই ডাটাকে যদি আপনি প্রোটেক্ট করতে না পারেন, মানে হচ্ছে সিকিউরিটি না দিতে পারেন, তাহলে আপনার ওয়েবসাইটটা হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, চুরি হয়ে যাবে, ডাটা চুরি হয়ে যাবে। এখন আপনার কাছে ডাটা চুরি হওয়া অনেকের কাছে হয়তো মনে হতে পারে যে হলে হলো হলো সমস্যা কি না, ডাটা চুরি হওয়াটা কতটা বিপজ্জনক বিষয় এটা আপনারা কল্পনাও করতে পারবেন না। কিরকম একটা এক্সাম্পল দিই। এই যে আওয়ামী লীগ সরকার শাসন আমলে আমাদের গভর্নমেন্টের একটা ওয়েবসাইট রাশিয়ান হ্যাকার হ্যাক করে নিয়ে যায়। ঠিক আছে, যেখানে আমাদের দেশের অনেক মানুষের পাসপোর্ট, হ্যাঁ, ড্রাইভিং লাইসেন্সের মতো গুরুত্বপূর্ণ ডকুমেন্টেশন গুলা, ডকুমেন্টারি গুলা কিন্তু ছিল ওয়েবসাইটের মধ্যে, সার্ভারের মধ্যে ছিল। এখন আপনার পাসপোর্ট দিয়ে মনে করেন যে কেউ একজন একটা পেপালের অ্যাকাউন্ট ক্রিয়েট করলো এবং ব্ল্যাকে আসা যে মানি গুলা, ব্ল্যাক মানি যেগুলোকে বলে, এগুলো আপনার পেপাল দিয়ে তারাকে হোয়াইট করার চেষ্টা করতেছে। এটা কিন্তু একটা এক ধরনের অপরাধ। তার মানে দেখা যাবে যে সার্ভার অনুযায়ী ইনভেস্টিগেশন করলে দেখা যাবে যে আপনি বা আপনার পাসপোর্ট দিয়ে যদি কেউ এ ধরনের ইলিগাল কাজ করে, এর সম্পূর্ণ দায়ভার কিন্তু আপনার, আপনার ইনফরমেশন দিয়ে করতেছে। তার মানে ইন্টারপোলের পুলিশ এসে আপনাকে ধরে নিয়ে যাবে। বিষয়টা কতটা বিপজ্জনক চিন্তা করছেন? তার মানে ডাটা আসলে হ্যাক হওয়াটা এক ধরনের বিপজ্জনক, এ ধরনের এর থেকেও আরো বড় ধরনের বিপদ হতে পারে। এখন ওয়েবসাইটের মধ্যে ডাটা থাকলে সেগুলোকে প্রোটেক্ট করে রাখতে হয়, ভ্যালুয়েবল ডাটাগুলোকে এই সিকিউরিটি দান করে, সিকিউর করে রাখে, অর্থাৎ তালা দিয়ে রাখার কাজ করে হচ্ছে এই সিকিউর ব্যাপারটা। হ্যাঁ, এবং স্পেশালি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল এই ব্যাপারটাকে অনেক বেশি স্ট্রংলি কাজ করে
এবং সর্বশেষ হচ্ছে যে ওই টেকনিক্যাল এসইওর জন্য ট্রিপল ডাব্লিউর মতো এটাও গ্রিন সিগন্যালে অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করে। তো আজকে আমরা এই এইচটিটিপিএস এর চারটা ভেরিয়েন্ট আছে, যেমন এইচটিটিপি, এরপরে http://:/triple w, এরপরে https:// এরপরে https://:/triple w। এগুলো অ্যাকর্ডিং টু ক্লায়েন্টস রিকোয়ারমেন্ট এই ভেরিয়েন্ট গুলো কিভাবে সেট আপ করতে হয় ওয়েবসাইটের মধ্যে সেগুলো শিখবো। পাশাপাশি আমরা একটা সিএমএস জনপ্রিয় একটা সিএমএস আছে। সিএমএস এর ফুল অ্যাব্রিভিয়েশন হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। কি নাম? কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের কাজ কি? আমরা তো আসলে ডিজিটাল মার্কেটার, তাই না? আমরা তো ওয়েব ডেভেলপার না, বা আমাদের এইচটিএমএল সিএসএস, এই জাভাস্ক্রিপ্ট, জিকিউডি, পিএসপি, লারাবেল, পাইথন, সি প্লাস প্লাস এগুলো আমাদেরকে শিখতে হবে, দরকার নেই। তাহলে এগুলো না শিখে কিভাবে আমরা ওয়েবসাইট ডিজাইন করতে পারি বা ডেভেলপ করতে পারি? তো সেটাতে আমাদেরকে হেল্প করবে কি এই সিএমএস, কন্টেন্ট কে ম্যানেজ করার জন্য এই সিএমএস আমাদেরকে হেল্প করবে। অর্থাৎ যে সফটওয়্যার বা যে সিস্টেম সফটওয়্যার এর ব্যবহার করে ওয়েবসাইটের ডাটাগুলোকে ম্যানেজ করা যায় সেটা হচ্ছে সিএমএস। এখন এই যে সিএমএস এর কাজকে একটু দেখাই সিম্পলি। এই যে ওয়েবসাইটটা দেখেন কতটা সুন্দর সাজানো গোছানো, দেখেন এখানে একটা লেআউট, এখানে একটা লেআউট, এখানে একটা সেকশন, এখানে একটা সেকশন। দেখেন একটা ইমেজ থেকে আরেকটা ইমেজের দূরত্ব, এবং নিচের দিকে দেখেন কতটা সুন্দরভাবে লেআউট গুলোকে সাজানো গোছানো। আপনার কি মনে হয় বা আপনাদের কি মনে হয় এগুলো এমনি এমনি হয়ে যায়? না, এগুলোকে ম্যানেজ করা হয়েছে, এগুলোকে কোডিং করে অথবা সিএমএস ব্যবহার করে এগুলোকে ম্যানেজ করা হয়েছে, দ্যাটস ওয়াই এটা দেখতে এত সুন্দর লাগতেছে। তো এই ম্যানেজ করার কাজটা কে করে? এই ম্যানেজ করার কাজটা করে হচ্ছে সিএমএস, যেটাকে বলা হয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার। ওকে, এখন দুনিয়াতে এরকম অনেক কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার আছে। তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার হচ্ছে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস আজকে আমরা অনেকগুলো কাজ শিখবো, তার মধ্যে ওয়ার্ডপ্রেস কিভাবে সেট আপ করতে হয় সেটাও আমরা শিখবো। হ্যাঁ, তো চলেন আমাদের আর মূল্যবান সময় নষ্ট না করি, আমরা মূলত হচ্ছে এই ব্যাপারগুলো এখন প্র্যাকটিক্যালি দেখে নিই। তো এটা দেখার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা প্রথমে যেহেতু ফ্রিতে একটা অ্যাকাউন্ট, মানে ফ্রিতে আমরা একটা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো ফ্রিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদেরকে যেতে হবে, আমরা একটা ব্রাউজার ওপেন করলাম। ব্রাউজার ওপেন করার পরে আমরা গুগলে গিয়ে সার্চ করবো হচ্ছে ইনফিনিটি ফ্রি। এরপরে এখানে চলে যাব, ইনফিনিটি ফ্রিতে মানে প্রথম লিঙ্কে যাব। এখান থেকে আমরা ফ্রিতে মোটামুটি মানে আজীবনের জন্য, লাইফ টাইমের জন্য একটা ডোমেন এবং হোস্টিং আমরা পেয়ে যাব। এবারে আমাদের কাজগুলো প্র্যাকটিস করার জন্য এটাই যথেষ্ট। তো এদের 14 বছর থেকে ওরা এই সার্ভিস গুলো দিয়ে আসতেছে। তো আমরা এখানে জাস্ট এই রেজিস্টারে ক্লিক করব। তো রেজিস্টারে ক্লিক করতে পারেন এবং সাইন আপ উইথ গুগলে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো দেখেন আমি যেহেতু আমার একটা অলরেডি অ্যাকাউন্ট আছে, আমি যদি রেজিস্টারেও ক্লিক করি, খেয়াল করেন সাইন আপ উইথ গুগল, এই যে সাইন আপ উইথ গুগল এখানে ক্লিক করবেন। কিন্তু এখানে ক্লিক করলে আপনারা খুব সহজেই একটা অ্যাকাউন্ট, মনে করেন যে আমি এখান থেকে এই অ্যাকাউন্টে লগ ইন করবো। আমি লগ ইন করছি, এই যে দেখেন লগ ইন হয়ে গেল আমার। এবং আমি যখন এখানে লগ ইন করবো, লগ ইন করার পরে আপনাদের এই জায়গাটা ব্ল্যাঙ্ক থাকবে। হ্যাঁ, একদম ব্ল্যাঙ্ক থাকবে। আমার এখানে একটা ডোমেইন দেখাচ্ছে, এটা প্রিভিয়াস ব্যাচকে দেখানোর সময় আমি দেখিয়েছিলাম। তো আজকে আমরা নতুন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, নতুন করে একটা ডোমেইন নাম নিব। ঠিক আছে, নতুন করে একটা ডোমেইন নাম নিব। তো ধরে নেন আমি হচ্ছে এখান থেকে যে ক্রিয়েট অ্যাকাউন্টে গেলাম। এখানেও কিন্তু মানে আপনারা পারচেস করতে পারবেন, ডলার থাকলে আপনার যদি ডুয়েল কারেন্সি কার্ড থাকে। হ্যাঁ, আপনি কিন্তু পারচেস করতে পারবেন, যেমন 2.50 হচ্ছে স্টার্টার প্রিমিয়াম মান্থলি। হ্যাঁ, এটা $4 বা $5, এটা 7.10 সেন্টস। হ্যাঁ, তো আমরা আমাদের যাতে ডলার আছে চাইলে আমরা এখান থেকে প্রিমিয়ামটা ইউজ করতে পারি। তবে আমি আপনাদেরকে ফ্রিতেই দেখাবো, এবং ফ্রিতে যতটুকু প্রয়োজন অতটুকুই আমাদের জন্য যথেষ্ট রাইট নাও। তো আমরা মূলত হচ্ছে এই ফর ইভার ইনফিনিটি এখান থেকে ক্রিয়েট নাও অপশনে ক্লিক করব।
দেন এখান থেকে আমরা হচ্ছে এইখানে দেখেন অনেকগুলো এক্সটেনশন পাবো, এগুলো হচ্ছে ডোমেন এক্সটেনশন, অনেক হিউজ। হ্যাঁ, অনেক এক্সটেনশন আছে। এখান থেকে ধরে নেন আমরা হচ্ছে সাইট ডট জেই আছে, তারপর হচ্ছে অনেক অনেক এক্সটেনশন আছে। ধরুন আমি এইটা চুজ করলাম, একটা এক্সটেনশন চুজ করলাম, এখানে একটা সুন্দর ছোট্ট একটা নাম দিব। ছোট্ট একটা কি দেব, একটা নাম দিব। যেমন ধরে নেন আমি দিলাম হচ্ছে আপনারা আপনাদের নিজেদের নাম দিতে পারেন, মানে আমরা পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য করব। আপনারা নিজেদের নাম দিবেন, মনে করেন যে আপনার নাম হচ্ছে তারিক, আপনি দিবেন হচ্ছে তারিক, TRIK তারিক। আপনার নাম স্মৃতি, আপনি দিবেন স্মৃতি। হ্যাঁ, আপনার নাম হচ্ছে রিভান, আপনি দিবেন রিভান। ঠিক আছে, আপনার নাম সিয়াম, আপনি দিবেন সিয়াম, বা ফ্রিল্যান্সার সিয়াম দিতে পারেন, ফ্রিল্যান্সার পিঙ্কি দিতে পারেন, ফ্রিল্যান্সার নিলয় দিতে পারেন। ওকে, আমি দেবো কি জানেন, আমি একটা, মনে করেন যে আমি একটা, মনে করেন আমি দিলাম হচ্ছে ফ্রি RPL, RPL, সাপোজ আমি দিলাম ফ্রি RPL। ঠিক আছে, আমি যে কোনো একটা নাম দিলাম। এখানেও মোটামুটি 7টা ইয়ে আছে। হ্যাঁ, তো মূলত আমরা হচ্ছে সাবডোমেইন নিব, এটাকে সাবডোমেইন বলা হয়। ঠিক আছে, সাবডোমেইন নিয়ে আমরা একটা লাইভ করব। তো আমি ফ্রি RPL দেওয়ার পরে আমি যদি এখন চেক অ্যাভেলেবিলিটি, মানে এটা অ্যাভেলেবেল আছে কিনা আমরা চেক করবো, বা এটা অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, আমরা এখান থেকে এই যে আই অ্যাপ্রুভে ক্লিক করব এবং আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। তো আমাদের ডোমেনের সঙ্গে হোস্টিংটা কানেক্ট করতে একটু সময় নেবে। ওরা বলতেছে যে ইট ক্যান টেক আপ টু 72 hours ফর এ নিউ ডোমেন টু বি ভিজিবল এভরিওয়্যার ডিউ টু DNS ক্যাশিং। DNS সার্ভারের সঙ্গে এই ক্যাশিংটার রিলেশন তৈরি করার জন্য 72 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। কিন্তু আমি আপনাদেরকে দেখাবো ইনস্ট্যান্ট কিভাবে লাইভ করতে হয়, ইনস্ট্যান্ট কিভাবে লাইভ করতে হয়, এবং ইনস্ট্যান্ট পৃথিবীর যে কোনো কান্ট্রি থেকে যদি আপনি লাইভ করেন, আপনি দেখতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন, আমাদের ওয়েবসাইটটাকে অ্যাক্সেস করতে পারবেন। ওকে, ওয়ালাইকুম আসসালাম রোহান অ্যান্ড সিয়াম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওকে, একটু ওয়েট করি আমরা। এটা কিন্তু কেটে দিবেন না, বা এটা কিন্তু ওই যে দিস উইল টেক এ ফিউ মিনিটস, দ্য পেজ উইল কন্টিনিউ অটোমেটিক্যালি, মানে অটোমেটিক্যালি এটা রিলোড নিবে। তো তখন এটা কেটে দেওয়া যাবে, যে হয়ে গেছে দেখেন রিলোড হয়ে গেছে। ফ্রি RPL.site.j, এটা হচ্ছে আমাদের ডোমেন। কারণ এখানে আসার পরে এটাকে বলা হচ্ছে যে ইট ক্যান টেক আপ টু 72 hours ফর এ নিউ ডোমেন টু বি অ্যাক্সেসিবল এভরিওয়্যার। দিস ইজ caused by DNS caching which Infinity Free cannot control, but there are some workarounds you can try. তো বলতেছে যে এটা আসলে ইনফিনিটি ফ্রি এটা কন্ট্রোল করে না, এটা হচ্ছে ইন্টারন্যাশনালি এটাকে কন্ট্রোল করা হয়। ওয়েবসাইটে যেখান থেকে আসলে এই ব্যাপারগুলোকে ম্যানেজ করা হয়, সেখান থেকে মূলত কন্ট্রোল করা হয়, কিন্তু তারপরেও আমরা ট্রাই করতে পারি। তো আমরা কন্ট্রোল প্যানেলে যাব এবং কন্ট্রোল প্যানেল থেকে আমরা এখান থেকে একদম নিচের দিকে আসবো, এই যে সফটাকুলাস অ্যাপস ইনস্টলার, সফটওয়্যারের আন্ডারে সফটাকুলাস অ্যাপস ইনস্টলার, এখানে যাব। এবং এখানে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, রিমাইন্ড মি লেটারে ক্লিক করবো। দেখেন এখানে অনেকগুলো CMS, অনেকগুলো, যেমন হচ্ছে ওয়ার্ডপ্রেস আছে, জুমলা আছে, অ্যাভেন্টি কার্ড, PSP, BB, SMF, WSMCS, ওপেন রিয়েল এস্টেট, মাই বিবি, লারাভেল, PS7 বিল্ডার, ডলফিন, কনক্রিট সিএমএস, গ্যালারি, ক্লিপ বাকেট। ওকে, মানে অনেক অনেক, এগুলো কিন্তু অনেক জনপ্রিয়। হ্যাঁ, এই সিএমএস গুলো অনেক বেশি জনপ্রিয় এখন। এত জনপ্রিয় ওয়েবসাইট মানে CMS থাকতে আমরা ওয়ার্ডপ্রেসটা কেন ব্যবহার করব? কারো জানা আছে ওয়ার্ডপ্রেস কেন ব্যবহার করব? ওয়ার্ডপ্রেস এই কারণেই ব্যবহার করব, কারণ হচ্ছে যে ওয়ার্ডপ্রেস এর হচ্ছে এই ইউজার ফ্রেন্ডলি। হ্যাঁ, এটা অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একটা স্ট্যাটিস্টিক্স, একটা রিপোর্টে বলা হয়েছে যে, এটা রিপোর্ট অনুযায়ী, হ্যাঁ, যে প্রতি দেখা যায় যে পার ডে, যে সারা পৃথিবীতে প্রতি ঘন্টায়, এটা ঘন্টার একটা হিসাব আছে, যে প্রায় 2 লাখেরও অধিক ওয়েবসাইট তৈরি করা হয়, মানে নতুন নতুন
বিজনেস তৈরি করা হচ্ছে, নতুন নতুন মানুষ বিজনেসে আসতেছে, তারা ওয়েবসাইট তৈরি করতেছে। তাহলে সারা পৃথিবীতে প্রতি ঘন্টায় 2 লাখেরও অধিক ওয়েবসাইট তৈরি হচ্ছে। এই 2 লাখের ওয়েবসাইটের মধ্যে সিংহভাগ ওয়েবসাইট মানে ম্যাক্সিমাম ওয়েবসাইট তৈরি করা হচ্ছে ওয়ার্ডপ্রেসের থ্রুতে। তার মানে এটা কত বিশাল বড় একটা মানে ইন্ডাস্ট্রি দখল করে আছে। 50 থেকে 60%, মানে 50 থেকে 60 ভাগ। আর বাকি যে 40%, বাকি 40% হচ্ছে রেস্ট অফ দা সিএমএস, কাস্টম কোডিং, যেমন লারাভেল, কোডিগনেটর, এগুলোর মাধ্যমে। এখন কোশ্চেন করতে পারেন যে স্যার, এই বাকি 40% হচ্ছে কোডিগনেটর বা হচ্ছে লারাভেল বা এই কাস্টম কোডিং করে বা এই এই সিএমএস গুলো দিয়ে, তাই না? আর ম্যাক্সিমাম হচ্ছে, তাহলে এই সংখ্যাটা কিন্তু অনেক বেশি। হ্যাঁ, পার্সেন্টেজ অনুযায়ী হিসাব করেন অনেক বেশি কিন্তু। এই সিংহভাগ ওয়েবসাইট যে তৈরি হয় ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে, এটার মেইন রিজন হচ্ছে এটা ইউজার ফ্রেন্ডলি। ইউজার ফ্রেন্ডলি কিরকম? মনে করেন আপনি আপওয়ার্ক বা ফাইবার বা ফ্রিল্যান্সারে আপনার একটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট আছে, আপনি ওয়ার্ডপ্রেস এর কাজগুলো ভালো করে শিখছেন, এবং আপনি আপনার সার্ভিস গুলো সেল করবেন। এখন আপনাকে ক্লায়েন্ট হায়ার করছে একটা ওয়েবসাইটের জন্য, $1000 জন্য আপনাকে হায়ার করছে। $1000, মনে করেন বাংলাদেশি টাকায় 1 লাখ সামথিং এরকম। এখন আপনি যদি ওয়ার্ডপ্রেস দিয়ে ক্রিয়েট করে দেন, তাহলে ওই ক্লায়েন্টকে যখন আপনি কাজটা ফাইনালি সাবমিট করবেন বা ডেলিভারি দিবেন, ও কিন্তু নিজে নিজে অপারেট করতে পারবে, ও নিজে নিজে মেনু তৈরি করতে পারবে, নিজে নিজে পোস্ট তৈরি করতে পারবে, নিজে নিজে লেআউট তৈরি করতে পারবে, নিজে নিজে সেকশন অ্যাড করতে পারবে। এটা এতটাই মানে কোনো ধরনের কোডিং ছাড়াই, কোডিং নলেজ ছাড়াই সম্ভব। কিন্তু যদি আপনি বা আপনাকে বা যে আপনারা যদি ডেভেলপার হিসাবে কোনো একজন ইউএস এর সেলারকে এই কাস্টম কোডিং করে কোনো একটা ওয়েবসাইট ডেলিভারি দেন, তখন সে চিন্তা করবে যে ফিউচারে কোন একটা পরিবর্তন করার জন্য আবার আপনাকে হায়ার করতে হবে, কারণ আপনি ব্যাক এন্ডে যেহেতু কোডিং করে করছেন। আপনি যদি ডাইনামিক ভাবে করেন ওয়েবসাইট, সেটা অন্য বিষয়। তো তারপরেও কিছু ব্যাপার থেকেই যায়। হ্যাঁ, দেখা যায় একটা সিম্পলি একটা মেনু তৈরি করার জন্য ওই ডেভেলপারকে আবার হায়ার করতে হয়। তো বায়াররা এই ঝামেলায় যেতে চায় না, একবারেই একটা ওয়েবসাইটের জন্য পেমেন্ট করে একবারেই মনে করেন যে কাজ শেষ। দ্যাটস ওয়াই ওরা কি করে, এই ওয়ার্ডপ্রেসটাকে অনেক বেশি মানে স্বাচ্ছন্দ্য বোধ করে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে, কারণ আপনাকে ফিউচারে ওদের আর প্রয়োজন নাই, আপনাকে একবার একটা পেমেন্ট করা হয়েছে, নেক্সট ডে যা কাজ সে নিজে নিজে করতে পারবে। বুঝতে পারছেন? ইউজার ফ্রেন্ডলি হওয়ার কারণে ওয়ার্ডপ্রেসটা এত বেশি জনপ্রিয়। ওকে, তো আমরা ওয়ার্ডপ্রেসটা কিভাবে ইনস্টল করতে হয় সেটা আমরা শিখবো। আমরা ইনস্টলে ক্লিক করব। এটা অনেকভাবে ইনস্টল করা যায়। তো ইনস্টলে যখন আমরা ক্লিক করব, এই যে দেখেন এখানে অনেক, আমি বলছিলাম না যে 4টা ভেরিয়েন্ট আছে, এবং এটার লেটেস্ট ভার্সন হচ্ছে 7.0.2। ওয়ার্ডপ্রেস এর সব থেকে লেটেস্ট ভার্সন হচ্ছে 7.0.2। এছাড়াও আরো অনেক ভার্সন আছে। তো আমরা এখান থেকে কোন ভেরিয়েন্টটা চুজ করব? আমরা এইটা চুজ করবো, এই যে 3 নাম্বারটা। এটা কেন চুজ করব? কারণ এটা চুজ করলে ওয়েবসাইটের ডোমেইনটা অনেক শর্ট লাগে। কারণ আমি যদি এটা চুজ করি, দেন কত লং হয়ে গেল, HTTPS আবার WWW, এত ঝামেলায় না গিয়ে আমরা এইটা চুজ করবো। এটা ডোমেইনটা যেন ছোট দেখতে লাগে, অনেক ছোট, freerpl.site.js, ছোট। হ্যাঁ, আমরা ফ্রি আরপিএল দিয়ে এটাকে আমরা র্যাঙ্ক করাবো এসইও করে। ওকে, এরপর আমরা এখান থেকে দেখেন, আমি যখন এটা এই সিলেক্ট করলাম, এটা আমার ডোমেইনটা, আমার বাই ডিফল্ট আমাকে একটা এসএসএল সার্টিফিকেট ওরা দিয়ে দিয়েছে লাইফ টাইমের জন্য। এবং এখানে লেটেস্ট যে ভার্সনটা হচ্ছে 7.0.2। এখানে দেখেন আরো অনেকগুলো ভার্সন আছে, অনেক ভার্সন আছে, 4.9.21। ঠিক আছে, এগুলো ব্যাকডেটেড ভার্সন। আমরা লেটেস্ট ভার্সনটা সিলেক্ট করব, 7.0.2, আমরা এটা সিলেক্ট করলাম। এরপরে নিচের দিকে গিয়ে এই যে সাইটের এটা নাম দিব। ধরুন আমি সাইটের নাম দিলাম হচ্ছে আহ দিলাম যে NSDA ফ্রি আরপিএম। ওকে, এরপর সাইটের ডিসক্রিপশন দিলাম হচ্ছে যে বেস্ট ইনস্টিটিউট, বেস্ট ইনস্টিটিউট ইন বাংলাদেশ। ওকে, আচ্ছা, আমি একটা প্রতিষ্ঠানের জন্য আমি মনে করেন যে একটা
এখন একটা ওয়েবসাইট তৈরি করতেছি, হ্যাঁ, আমি একটা দিলাম যে বেস্ট ইনস্টিটিউট ইন বাংলাদেশ, আমি এমএসডিএ ফ্রি আরপিএল একটা সাইটের নাম দিলাম। ইউজার নেম আর পাসওয়ার্ডটা এখানে আপনারা, আমি বলবো যে আপনারা অ্যাডমিনে ইউজ করেন আপাতত। কারণ অনেক সময় অনেক ওয়েবসাইটের ইন্টারনালি অনেকে বুঝে না, তো সেক্ষেত্রে আবার আমাকে তার কাছ থেকে ইউজার নেম আর পাসওয়ার্ডটা নিতে হয়। এইখানে আপনি বা আপনারা যে ধরনের ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিবেন এটা কিন্তু মনে রাখতে হবে। তো অনেকে মনে রাখতে পারে না, দ্যাটস আমি যেটা বলি যে আপনি হচ্ছে পাসওয়ার্ড অ্যাডমিনে রাখেন, সমস্যা নেই। স্ট্রং পাসওয়ার্ড দিতে পারবেন কিন্তু এটা মনে রাখতে হবে, কোথাও সেভ করে রাখবেন। আর দুর্বল পাসওয়ার্ড দিলেও কোনো সমস্যা নেই, কারণ আপনার এই ফ্রি ডোমেইন হোস্টিং এর এই ওয়েবসাইট গুলো কখনোই হ্যাক মানুষ করবে না, কারণ ওরা জানে যে এটা আসলে ফ্রি, এটা জাস্ট স্যাম্পল ভার্সন। ওকে, তো ফ্রি হলেও আমি কিন্তু দেখাইছিলাম যে এসইও যদি ভালো হয় ফ্রি ডোমেইন দিয়েও কিন্তু র্যাঙ্ক করানো যায়। ঠিক আছে, তো দেখ আমি এটা অ্যাডমিন এখানে দেওয়ার পরে এইখানে আমরা অ্যাডমিন ইমেলের জায়গায় একটা ভ্যালিড ইমেল দিব, একটা ভ্যালিড ইমেল এখানে দিব। হ্যাঁ, তো একটা ভ্যালিড ইমেল আমি নিয়ে আসি এখান থেকে। এই ইমেলটা নিলাম, তারপর এই যে এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমরা আমাদের ওয়েবসাইটে যদি পাসওয়ার্ড ভুলে যাই আমরা ফরগেট পাসওয়ার্ড করে ইমেলের থ্রুতে আমরা চেঞ্জ করতে পারবো। এরপরে ল্যাঙ্গুয়েজ, এখানে আপনার ওয়েবসাইট যদি রাশিয়ান ল্যাঙ্গুয়েজে আপনাকে ডেভেলপ করতে বলে, এখানে পৃথিবীর অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, জাপানিজ আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে পর্তুগিজ, রোমানিয়ান, রাশিয়ান, ঠিক আছে, আপনি কোরিয়ান। তো আমরা আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, আমরা ইংলিশেই ডেভেলপ করব, ইংলিশ রাখলাম। এছাড়া অ্যাডভান্সে কোনো কিছু করার দরকার নেই, এখানে এই যে টেবিল প্রেফিক্স এগুলোতে হাত দিবেন না। হ্যাঁ, জাস্ট ইনস্টলে এটা ক্লিক করবেন, দেন একটু ওয়েট করবেন। এখানে সেনেকের মতো একটা বিষয় যাচ্ছে, এই যে দেখেন পার্সেন্টেজ উঠতেছে উঠতেছে, এটা 100% হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে আমাদেরকে। আমরা একটু ওয়েট করি। বা অনেক ক্ষিপ্র গতিতে আমাদের ওয়েবসাইটটা কিন্তু, মানে ওয়ার্ডপ্রেসটা কিন্তু ইনস্টল হয়ে গেল। এখন আমি আমার যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের যে ডোমেইনটা আছে এটি যদি আমি একটু আপনাদেরকে দেখাই, মানে ওয়েবসাইটটা দেখতে কেমন হলো। বা এই যে দেখেন এখানে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, এটা আসার মানে হচ্ছে যে আমাদের ওয়েবসাইটটা লাইভ হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে আমার যে ওয়েবসাইটটা লাইভ হয়েছে আমি এখন আপনাদেরকে দেখাবো যে এটা আসলে আদৌ লাইভ হয়েছে কিনা। আপনারা প্রত্যেকে এখন আমার ওয়েবসাইটে ভিজিট করবেন, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। দেখেন তো আপনাদের সামনে আমি ডোমেইন এবং হোস্টিং সবগুলোই আমি কানেক্ট করলাম এবং আপনাদেরকে দিয়ে দিলাম যে আপনারা ভিজিট করে দেখেন যে এটা লাইভ হয়েছে কিনা। এবং আমার সামনে যেরকম দৃশ্যমান আপনাদের সামনেও দৃশ্যমান বা ভিজিবল হচ্ছে কিনা সেটা দেখেন। 2025 এটা হচ্ছে একটা থিম, বাই ডিফল্ট এই থিমটা ইনস্টল করা আছে। ওয়েবসাইটটা মানে মেক হয়েছে কিন্তু অতটা সাজানো গোছানো নয়, একটু পরে এটাকে আমরা সাজাবো সুন্দর করে, এটাকে আমরা সাজাবো। রেসপন্স করেন সবার লাইভ হয়েছে কিনা, লাইভ হয়েছে না? ওকে, আচ্ছা, আমরা যদি হচ্ছে ওই জ্যাম সার্ভার বা ওয়ার্ম সার্ভার দিয়ে যদি আমরা কাজ করতাম তাহলে কিন্তু আমরা লাইভ সার্ভারের মতো মজা পেতাম না। এই জ্যাম সার্ভার বা ওয়ার্ম সার্ভার এগুলো হচ্ছে লোকাল সার্ভার। হ্যাঁ, লোকাল সার্ভার দিয়ে কি করতে হয়, এই লোকাল সার্ভারে কিছু সফটওয়্যার আছে, যেমন হচ্ছে দেখাই। আপনার যদি ডোমেন হোস্টিং কেনার সামর্থ্য নাও থাকে বা ফ্রিতে যদি নাও নিতে পারেন, মনে করেন যে আপনি ফ্রিতে নেয়ার এটা আপনি জানেন না, তারপরেও কাজ করা যাবে। এই যে জ্যাম সার্ভার, গুগলে গিয়ে সার্চ করবেন জ্যাম ডাউনলোড, এগুলো হচ্ছে লোকাল সার্ভার, মানে ডোমেন হোস্টিং ছাড়াই আপনি একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে এগুলো বিট অনুযায়ী ডাউনলোড করতে হয়, এগুলো ইনস্টল করে দেন ওখানে এনভায়রনমেন্ট তৈরি করে আপনি কিন্তু ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো অনেকে, আমি জানি যে আমার স্টুডেন্ট অনেকেই আছে যারা আসলে ফোন থেকে ক্লাস করে, ফোন ডিভাইস ইউজার,
তারা কিন্তু চাইলে এই সফটওয়্যার গুলো তাদের ফোনে ইনস্টল করতে পারবে না। দ্যাটস ওয়াই আমি লাইভ সার্ভারে কাজ করে দেখাচ্ছি। এবং আন্তর্জাতিক যে ক্লায়েন্ট গুলো আছে, স্পেশালি আপওয়ার্ক বা ফাইবার বা ফ্রিল্যান্সার বা টপটাল বা গুরু বা এসিও ক্লার্ক, এই সমস্ত মার্কেট প্লেস গুলোতে আপনাকে লাইভ সার্ভারে কাজ করেই ক্লায়েন্টের কাজ করতে হবে। তারা কখনোই আপনাকে এই জ্যাম সার্ভার বা ওয়াল সার্ভারে কাজ করতে বলবে না। হ্যাঁ, আসলে এখন আমরা হচ্ছে লাইভ সার্ভারে কিভাবে এই ওয়েবসাইটটাকে একটু সুন্দর করব সেই ব্যাপারটা জানবো। ওয়েবসাইট সুন্দর করার জন্য মনে করেন যে আপনাকে একজন ক্লায়েন্ট আপনাকে হায়ার করলো, যে আমার এনভায়রনমেন্ট রেডি আছে, আপনি কি ওয়ার্ডপ্রেস এক্সপার্ট? যদি আপনি ওয়ার্ডপ্রেস এক্সপার্ট হয়ে থাকেন তাহলে আমার এই ওয়েবসাইটটাকে সুন্দর করে, তো সুন্দর করার জন্য আমাদেরকে হেল্প করবে হচ্ছে থিম, THMES, থিমস। থিম হচ্ছে কি? থিম হচ্ছে ডিজাইনিং টেমপ্লেট। ওকে, আমরা এখন এটার থিমটা চেঞ্জ করব। কিভাবে করব? থিম চেঞ্জ করার জন্য আমাদেরকে ওয়েবসাইটের ব্যাকএন্ডে যেতে হবে। আমরা এখন বর্তমানে ওয়েবসাইটে যে স্টেজে আছে এটাকে ফ্রন্ট ইন্ড বলা হয়। ফ্রন্ট, ফ্রন্ট মানে সম্মুখ ভাগ, সামনের অংশ, ফ্রন্ট। আর ওয়েবসাইটে দুইটা ইন থাকে, একটা হচ্ছে ব্যাক এন্ড আর একটা হচ্ছে ফ্রন্ট ইন্ড। আমরা এখন ফ্রন্ট ইন্ডে আসি, এবার আমরা ব্যাক এন্ডে যাব। ব্যাক এন্ডে যাওয়ার জন্য ডোমেনের পরে আমাদেরকে একটা স্ল্যাশ দিতে হবে। এরপরে আমরা যদি লগ ইন টাইপ করি, লগ ইন অথবা WP-admin, WP-admin লিখে ইন্টারে চাপ দিই, তাহলে আমাদের সামনে একটা প্যানেল আসবে। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এর প্যানেল, ওয়ার্ডপ্রেস এর লগ ইন প্যানেল। ঠিক আছে, আমরা যখন ওই যে অন পেজের এসইও কাজগুলো করব তখন কিন্তু আমাদের সামনে এই যে এরকম একটা প্যানেল আসবে। এবং আমরা ক্লায়েন্টের কাছ থেকে এই দুটা বিষয় আমাদেরকে অবশ্যই চেয়ে নিতে হবে। কি কি চেয়ে নিতে হবে? এক নাম্বার হচ্ছে আপনার ক্লায়েন্টকে বলতে হবে যে ওয়েবসাইটের ইউজার নেম আর ইমেল অ্যাড্রেস, ইউজার নেম আর ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড, এই দুটো বিষয় যদি আপনাকে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আপনারা এই ইন্টারনালি ভিতর থেকে ওয়েবসাইটটাকে কাস্টমাইজ করতে পারবেন, ডিজাইন করতে পারবেন, নতুন করে ফাংশনালিটি অ্যাড করতে পারবেন। হ্যাঁ, অ্যাকর্ডিং টু ক্লায়েন্টস রিকোয়ারমেন্ট আপনি কাজ করতে পারবেন। এখন আপনার কাছে যদি এই অ্যাক্সেসটা না থাকে তাহলে কিন্তু কিছুই করা সম্ভব নয়। কিন্তু অ্যাক্সেসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, ধরে নিলাম অ্যাক্সেস আপনাকে দিয়ে দিলাম বা দেয়া হলো, দেন কি করবেন? তো চলেন আমরা এখন লগ ইন করি। বায়ার আমাদেরকে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দিল, আমরা সেটা দিয়ে লগ ইন করলাম। লগ ইন করে আমরা এখন ব্যাক ইন্ডে চলে গেলাম। ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডটা হচ্ছে wordpress.com এর ড্যাশবোর্ড। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস যে সিএমএস টা, সেই সিএমএস এর ড্যাশবোর্ড। ঠিক আছে, এবং এখান থেকে আমরা কি করব? যাবতীয় বিষয়গুলোকে কন্ট্রোল করতে পারবো। স্পেশালি ওয়েবসাইটের যে ফ্রন্ট এন্ডে যা যা দেখলাম সেগুলো আমরা কন্ট্রোল করতে পারবো, ম্যানেজ করতে পারবো। ঠিক আছে, তো আমরা যেহেতু থিম চেঞ্জ করব এই জন্য এখানে এই যে ড্যাশবোর্ডের এখানে দেখেন অ্যাপিয়ারেন্স কোথায় আছে, এটা খুঁজে বের করবেন। অ্যাপিয়ারেন্স, এই যে অ্যাপিয়ারেন্স, এই অ্যাপিয়ারেন্স এর আন্ডারে থিম আছে। হ্যাঁ, থিমস, এরপরে এডিটর, এরপরে ফন্টস। যেহেতু আমাদের সময় কম আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিম অপশনে যাব। দেন এখানে অনেকগুলো থিম আমাদের সামনে বাই ডিফল্ট যে থিম গুলো আছে সেগুলো আমরা দেখতে পাবো। তো এগুলো হচ্ছে অপ্রয়োজনীয় থিম, এগুলোকে আমরা এখান থেকে রাখবো না, এটাকে আমরা ডিলিট করে দিব। কারণ আমাদের যেহেতু ফ্রি ডোমেন হোস্টিং, এগুলো অযথা আমাদের ওয়েবসাইটে জায়গা দখল করে আছে। আমরা এগুলো ডিলিট করে দিলাম। একটা মাত্র থিম থাকলো। এখন আমরা অ্যাড থিমে যাব। আমরা চাইলে প্রিমিয়াম থিম আপলোড করতে পারবো এখান থেকে, অথবা আমরা চাইলে এই যে এইখানে গিয়ে সার্চ করতে পারি। ঠিক আছে, যে নির্দিষ্ট কোন একটা থিমের নাম লিখে আমরা সার্চ করতে পারি। তো ধরে নেন আমি এইখানে একটা থিমের নাম লিখবো যেটা নাম হচ্ছে অ্যারাইভাল মি। কি নাম? অ্যারাইভাল মি, ARRIVAL, অ্যারাইভাল ME, অ্যারাইভাল মি লিখে সার্চ করলাম। তো আমাদের সামনে এরকম অনেক 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 থিম আসবে। তো কিছু থিম আসবে প্রিমিয়াম, কিছু থিম আসবে ফ্রি। হ্যাঁ, তো আমরা মূলত আজকে একটা ফ্রি থিম দিয়ে দেখাবো আপনাদেরকে। এই যে অ্যারাইভাল মি, এই থিমটা আমরা ডিটেলস এন্ড প্রিভিউতে যাব। দেন আমরা ইনস্টলে ক্লিক করব। একটু ওয়েট করবেন, এবার অ্যাক্টিভেটে ক্লিক করবেন। এরপর এখানে আমাদের সামনে অনেকগুলো মানে সেকশন অ্যাড হবে। এখান থেকে আমরা অ্যারাইভাল সেটআপে যাব। এরপর কিছু রিকমেন্ডেড প্লাগইনস দেখাচ্ছে। প্লাগইনস কি? প্লাগইন হচ্ছে একটা ওয়েবসাইটের মধ্যে এক্সট্রা ফিচার বা ফাংশনালিটি অ্যাড করার জন্য। আমাদেরকে তো এখন কোডিং, আমরা তো আর কোডিং জানি না, তাই না? আমরা তো মনে করেন যে আমাদের তো কোডিং জানারও কথা নেই, কারণ আমরা আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটার। হ্যাঁ,
তো এখন আমরা যদি ডিজিটাল মার্কেটার হিসেবে আমরা যদি আমাদের ওয়েবসাইটের মধ্যে এক্সট্রা ফিচার বা ফাংশনালিটি অ্যাড করতে চাই, তাহলে আমরা কিসের মাধ্যমে করতে পারি? এই প্লাগইন গুলোর মাধ্যমে করতে পারি। তাহলে প্লাগইনের কাজ কি? প্লাগইনের কাজ হচ্ছে যে ওয়েবসাইটের মধ্যে এক্সট্রা ফিচার বা ফাংশনালিটি অ্যাড করতে সহায়তা করে। ঠিক আছে, এখন আমরা এই প্লাগইন গুলোকে কি করবো? ইনস্টল অ্যাক্টিভিটি ক্লিক করবো একটা একটা করে। এই যে আলট্রা কম্পানিয়ান প্লাগইন ফর ডাব্লিউপি অপারেশন, এরপরে হচ্ছে ডাব্লিউপি অপারেশন এলিমেন্টার অ্যাডন্স, আর এই মাঝখানে এই যে এই লাফালাফি করতেছে এটার নাম হচ্ছে এলিমেন্টর, এটাকে বলা হয় পেজ বিল্ডার। ঠিক আছে, দুনিয়াতে এরকম আরো অনেক পপুলার পেজ বিল্ডার আছে, যেমন বিভার বিল্ডার, এলিমেন্টর। তো বর্তমান সময়ে সব থেকে জনপ্রিয় হচ্ছে এলিমেন্টর। তো আমরা এলিমেন্টর দিয়ে আজকে হচ্ছে এটাকে আমরা কাস্টমাইজ করার চেষ্টা করব। তো এলিমেন্টর এখান থেকে ইনস্টল অ্যাক্টিভিটি ক্লিক করবেন। ও, একটু সময় নিবে, এটা একটা মোটামুটি একটা ভারী সফটওয়্যার। আমাদেরকে যে সাইন ইন করতে বলবে, আমরা এগুলো কিছুই করবো না, আমরা এই যে ব্যাকে ক্লিক করব, ব্যাক করে আবার ড্যাশবোর্ডে আসবো। আচ্ছা, বর্তমানে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, তাই না? আমি যদি আবার রিলোড দিই, দেখেন ওয়েবসাইটের চেহারাটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? একটু পরে দেখবেন আরো চেঞ্জ হবে, আরো চেঞ্জ হবে, আরো সুন্দর হবে। এখন পর্যন্ত মেনু টেনু এগুলো কিছুই আসে নাই। তো আমরা এখান থেকে এই যে ইম্পোর্ট ডেমোতে যাব, এরপর ইনস্টল অ্যাক্টিভিটি ক্লিক করব। এরপরে দেখেন এখানে অনেকগুলো টেমপ্লেট বা ডিজাইনিং টেমপ্লেট চলে আসতেছে, তাই না? যেমন হচ্ছে এখানে দেখেন একটা হচ্ছে ইউনিভার্সিটি, আওয়ার ইউনিভার্সিটি টাইপের এডুকেশন টাইপের একটা ওয়েবসাইট চলে আসছে। তারপরে যে একটা কনস্ট্রাকশন কোম্পানির জন্য, একটা কর্পোরেট এজেন্সির জন্য, তারপর একটা পোর্টফোলিও রেস্টুরেন্ট কোম্পানির জন্য, তারপর হচ্ছে স্পা ফিটনেস কোম্পানির জন্য, রিল্যাক্সেশন, এই যে দেখেন স্পা, তারপরে এটা হচ্ছে একটা পোর্টফোলিও, তারপরে এই যে ট্রাভেল কোম্পানির জন্য। তার মানে আপনি চাইলে বা আপনারা চাইলে অ্যাকর্ডিং টু ইউর ক্লায়েন্টস রিকোয়ারমেন্ট, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী, তার বিজনেসের নিশ অনুযায়ী আপনারা ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন এখান থেকে। তবে কতগুলোতে লেখা আছে প্রো, এই প্রো গুলো যেখানে লেখা আছে এটার মিনিং হচ্ছে যে আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারবেন না। কেন পারবেন না? কারণ এগুলো প্রো, এগুলো প্রিমিয়াম, এগুলো পারচেস করতে হয়। ঠিক আছে, তো ধরেন আজকে আমরা হচ্ছে একটা একটা এডুকেশনাল ইনস্টিটিউট, হ্যাঁ, একটা একটা ইনস্টিটিউটের জন্য, একটা কোম্পানির জন্য বা একটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটা ওয়েবসাইট তৈরি করব। তাহলে আমরা ধরেন এই ট্যাবলেটটা যদি আমরা চুজ করি, সিম্পলি জাস্ট আমরা ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পরে আমাদেরকে যে স্মার্ট স্লাইডার, হ্যাঁ, এগুলো এগুলো আমাদেরকে ইনস্টল দিতে হবে, কন্ট্যাক্ট ফর্ম 7। স্মার্ট স্লাইডার আমি ইনস্টল করলাম, কিছু কতগুলো অটোমেটিক্যালি ইনস্টল করা আছে, যেমন এলিমেন্টর, অপারেশন এলিমেন্টর অ্যাডন্স, আলট্রা কম্পানিয়ন এবং কন্ট্যাক্ট ফর্ম 7, বর্তমান সময়ে সব থেকে জনপ্রিয় কন্ট্যাক্ট ফর্ম 7, যেটার মাধ্যমে আসলে আমরা কন্ট্যাক্ট ফর্মটাকে অপটিমাইজ করতে পারবো এবং কাস্টমাইজ করতে পারবো, যেটার উপরে ডেডিকেটেড আমার একটা ক্লাসও আছে, আপনারা দেখে নিতে পারেন আমার চ্যানেল থেকে। তো এরপরে হচ্ছে আমরা এখান থেকে গো টু দা নেক্সট স্টেপ, এখানে যাব এবং এগুলোতে সবগুলোতে যদি আনটিক করা থাকে, এভাবে আনটিক করা থাকে অবশ্যই টিকমার্ক দিবেন, এর প্রত্যেকটাতে টিকমার্ক দিবেন। তারপর ইনস্টল দিস ডেমোতে ক্লিক করবেন এবং একটু ওয়েট করবেন। তাহলে আজকে আমরা শিখলাম যে আসলে একটা ইউনিভার্সিটির ওয়েবসাইট তৈরি করতে হয় কিভাবে, বা একটা শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট বা ডিজাইন করতে হয় কিভাবে। ওকে, কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে আমাদের ওয়েবসাইটটা মোটামুটি আহ একটা লেআউটে চলে আসছে। হুম, একটু ওয়েট করতে হবে। ওকে, আচ্ছা, এখানে দেখেন ওরা বলছে ডিমো ইম্পোর্টেড, সি দা রেজাল্ট। আচ্ছা, এখন এই ওয়েবসাইটটা আমিও রিলোড দিব, আপনারাও রিলোড দিবেন। হ্যাঁ, ওয়েবসাইটের লিঙ্ক তো সবার কাছে আছে। তো চলো আমরা রিলোড দিই, আমরা রিলোড দিচ্ছি এখান থেকে, দেখি কি অবস্থা।
বাহ, দেখেন, কোনো ধরনের কোডিং নলেজ ছাড়াই, কোনো ধরনের HTML CSS ছাড়াই আমরা একটা ওয়েবসাইটের মোটামুটি অনেকগুলো সুন্দর ফিচার সমৃদ্ধ একটা ওয়েবসাইট তৈরি করলাম। দেখেন কতটা মারাত্মক, তাই না? মানে এত সুন্দর একটা ওয়েবসাইটের ডিজাইন আমরা কি করলাম, আমাদের ডোমেইন হোস্টিং থেকে নেয়া থেকে শুরু করে এই পর্যন্ত আসতে, বলেন তো আমার কোনো ধরনের HTML CSS জাভাস্ক্রিপ্ট jQuery PHP ইউজ করা লাগছে? কোনো কোডিং করা লাগছে? লাগেনি কিন্তু। তাহলে আমরা চাইলে এটাকে কি করতে পারি, একটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এটাকে অপটিমাইজ কাস্টমাইজ করতে পারি। ঠিক আছে, তো কাস্টমাইজেশনটা আজকে দেখাবো না, কাস্টমাইজেশনটা আগামী ক্লাসে দেখাবো। তো আপনারা হচ্ছে ওয়েবসাইটটাকে কি করবেন, মোটামুটি হচ্ছে এত দূর পর্যন্ত নিয়ে আসবেন। হ্যাঁ, মানে প্রত্যেকে আপনারা হচ্ছে যেভাবে দেখেন ভিডিও দেখে দেখে এত দূর পর্যন্ত নিয়ে আসবেন। এরপরে আমরা এখানে একটা ব্লগস এর আন্ডারে কিভাবে পোস্ট করা যায়, ঠিক আছে, সেই ব্যাপারগুলো জানবো। এবং নিজের ইচ্ছা মতো মেনু তৈরি করা, ইচ্ছা মতো লোগো কাস্টমাইজ করা, কালার চেঞ্জ করা থেকে শুরু করে ফন্ট চেঞ্জ করা, ইমেজ চেঞ্জ করা, হ্যাঁ, কোম্পানির যদি লোগো থাকে সেই লোগোর ব্র্যান্ডের কালার অনুযায়ী ওয়েবসাইটটাকে কাস্টমাইজ করা, ঠিক আছে, এই ব্যাপারগুলো আপনাদেরকে শেখানো হবে। তো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করব। কারো কোনো কোশ্চেন বা প্রবলেম থাকলে হ্যান্ড রাইজ করেন। 8:30টার সময় আমার আরেকটা ক্লাস আছে, হ্যাঁ। কারো কোনো কোশ্চেন, বাবা জান্নাতুন নাইম বলেন। জান্নাতুন নাইম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার হচ্ছে আমাদের যে স্যার কতগুলো কোর্স দেওয়া ছিল না, স্যার একটার পর একটা করতে হয়। স্যার ওগুলো তো অনেকগুলো আমি কইরা ফেলছি, কিন্তু স্যার আমি কুইজে পার্টিসিপেট করতে পারতাছি না। কেন? স্যার আমি চেষ্টা করছিলাম অনেক এক্সাম দেওয়ার জন্য, কিন্তু কোথায় দিতে হবে ওটা হয়তো পাইতেছি না। আপনার ফোন স্যার, স্ক্রিন নাকি ল্যাপটপ, মানে আপনি স্যার ল্যাপটপ থেকে করতেছি। আচ্ছা, আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন। ওকে স্যার। দাঁড়ান, আমি স্টপ করে দিই, আপনি শেয়ার করেন। স্যার শেয়ার হয়েছে। জি, আপনার প্যানেলটা লগ ইন করেন দেখি। কোর্সেস অপশনে ক্লিক করেন, উপরে কোর্সেস। হ্যাঁ, এরপর নিচের দিকে যান। হ্যাঁ, ডিজিটাল মাস্টারি প্রোগ্রাম কন্টিনিউ লার্নিং, এখানে ক্লিক করেন। এই তো আসলো। স্যার এখানে এখানে তো স্যার, এখানে তো কুইজ আছে, এখানে তো আপনি কুইজ গুলোতে পার্টিসিপেট করে পরবর্তী ক্লাসগুলো আনলক করতে পারবেন। স্যার একটা ক্লাস তো শেষ হওয়ার পর আমি যদি নেক্সটে ক্লিক করি স্যার এখানে, তাহলে স্যার 2 নম্বর ক্লাসটা চলে আসে, কিন্তু কোনো তো কুইজ আসে না স্যার। আসবে, আপনি হয়তো তাহলে কুইজ তাহলে শেষ করে ফেলছেন। আপনি এই যে 1 নম্বর ক্লাসে ক্লিক করেন দেখি, এই যে বেসিক ক্যানভা টুলস, তারপরে এই যে নিচে যে লেখা আছে এখানে ক্লিক করেন। স্যার এরপর প্লে করব? এবার হ্যাঁ, ক্লিক করে প্লে করেন। কেটে দেন, স্যার কেটে শেষ দেন। দিকে নিয়ে যাব? হ্যাঁ, শেষ দিকে নিয়ে যান। এইভাবে আপনি যেটা সেখানে দেখতে পারেন। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এই যে শেষের দিকে প্লে নিয়ে যান। দেখতে পাবেন। টেস্ট কেস দিবেন যাতে কিনা পরবর্তী ক্লাসে আপনারা না না জয়েন না, করতে অটোমেটিক শেষ হোক, অটোমেটিক শেষ হোক, শেষ হয়ে যাক। পারেন। জি স্যার, শেষ। আপনি তো আটকায় দিচ্ছেন মনে হয়। না স্যার, এখানে আবার প্লে করা যাবে। আচ্ছা, ব্যাকে যান, মানে ওই যে সাইডে ক্লিক করেন দেখি। স্যার এখানে। হুম। ও, এটা কিন্তু আসলে একবারেই কুইজটা আসে, বারবার কুইজটা আসে না। আপনার হয়তো একবার আপনি এক্সাম দিয়েছেন, তারপর আর কুইজটা আসতেছে না, এখন আপনার অটোমেটিক্যালি আপনার শুধু ক্লাসগুলো আসতেছে। ঠিক আছে, এবং আপনি তো এই ক্লাসগুলো করছেন অলরেডি, ওয়াস্ট 100% দেখাচ্ছে। হ্যাঁ স্যার, অনেকগুলো হয়ে গেছে করা, কিন্তু স্যার আমি কোনো কুইজ এ পর্যন্ত দিতে পারি নাই। একটাও দেননি? না স্যার। কেমন কথা, স্টপ।